এবারে আমরা এমভিটির একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক পড়তে যাচ্ছি, এক্সপ্যানশন অফ দ্য ফাংশন এফএক্স ইকুয়ালস টু 1+x⁴m, যেখানে m যে কোনো রিয়াল নাম্বার। এটার তলায় আমি আন্ডারলাইন করে রেখেছি, দেখতেই পাচ্ছ। নিশ্চয়ই তোমরা একটু শিওর থেকো যে এটা আর পাঁচটা এক্সপ্যানশনের চেয়ে একটু আলাদা। অন্য এক্সপ্যানশনগুলো করাতে গিয়ে আমি এতটা টাইম নিইনি, কারণ ওটা নর্মাল ফর্মুলাতে ফেললেই চলে আসে। বাট এই এক্সপ্যানশনটা একটু আলাদা, যে কারণে তোমাদের জন্য লিখতে আমাকে একটু সময় নিতে হয়েছে। বোর্ডে করা হলে অতটা সময় লাগতো না, আমি করে দিলেই হয়ে যেত, কিন্তু তোমাদেরকে এভাবে বোঝাতে গেলে একটু টাইম লেগেছে আমার লেখাটা বানাতে। এখানে m কিন্তু যে কোনো রিয়াল নাম্বার। ফাংশনটা খেয়াল করবে 1+x⁴m, দ্যাট ইজ x⁴m টাইপ। x⁴m টাইপ, এখানে x এর পরিবর্তে 1+x আছে, আর কিছুই না। এক নম্বর হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো x⁴m কে একে আমরা যত খুশি ডিফারেন্সিয়েশন করতে পারি, কোনো প্রবলেম নেই, এবং এ কন্টিনিউয়াস হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর 1+x⁴m এ তো হবেই, কারণ একে আমরা এক্সপ্যানশন করতে পারি। জেনারেলি আমরা বাইনোমিয়াল এক্সপ্যানশনটাই করতে পারি, সুতরাং পলিনোমিয়াল তার কোনো কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে প্রশ্ন থাকবে না। এবং এই x⁴m এর ডিফারেন্সিয়েশন ফর্মুলা, সেটাও তোমরা সাকসেসিভে করে এসছো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি করে এসেছিলাম একটু রিমাইন্ড দিই, যে কারণে এটা খুব স্পেশাল, যে x⁴m এ m যদি ন্যাচারাল নাম্বার হয়, তাহলে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি যে m এর অর্ডার ডেরিভেটিভটা কনস্ট্যান্ট হবে, m এর হায়ার অর্ডার ডেরিভেটিভটা 0 হবে, আর m এর লোয়ার অর্ডার ডেরিভেটিভটা এক্সিস্ট করবে। নিশ্চয়ই তোমাদের এটুকু মনে আছে। মনে না থাকলে খাতাগুলো সাকসেসিভ দেখলেই বুঝতে পারবে যে x⁴m এ mth অর্ডার ডেরিভেটিভই যদি করি, দ্যাট ইজ কোনো এক্সপ্রেশনের পাওয়ার যত থাকবে তাকে যদি সেই অর্ডারে গিয়ে ডিফারেন্সিয়েশন করি, দ্যাট ইজ এখানে যদি আমরা এফএক্সকে m টাইমস ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা একটা কনস্ট্যান্ট হবে। m+1 টাইমস করলে 0 হবে, এবং তারপরে ফার্দার যত সাকসেসিভ যাবে 0ই হবে। আর আপ টু m-1 এ কিন্তু একটা ফাংশন অফ x হবে, দ্যাট ইজ 1+x⁴m। m যদি এখানে পার্টিকুলারলি ন্যাচারাল নাম্বার হয়, আমরা পরিষ্কার বলতে পারি m-1 অর্ডার ডেরিভেটিভ অবধি ও একটা ফাংশন অফ x হবে, mth অর্ডার ডেরিভেটিভটাতে ও কনস্ট্যান্ট হবে, অ্যান্ড m+1 অর্ডার ডেরিভেটিভটাতে ও 0 হবে, এবং ফার্দার যত থাকবে ও কিন্তু 0 হবে। এখানে দুটো ভাগে কিন্তু তোমাকে এই প্রুফটা কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে m যদি ন্যাচারাল নাম্বার হয়, আর একটা হচ্ছে m যদি যে কোনো রিয়াল নাম্বার এক্সেপ্ট ন্যাচারাল নাম্বার হয়। তাহলে তোমাদের নিশ্চয়ই একটা কথা মনে আছে যে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রেই কিন্তু আমরা এটা বলতে পারি যে এফএক্সকে যদি আমরা m টাইমস ডিফারেন্সিয়েট করি তাহলে কনস্ট্যান্ট হবে, m+1 টাইমস করলে বা তার হায়ার অর্ডারে করলে 0 হবে। তার মানে অটোমেটিক্যালি এই যে m যদি ন্যাচারাল নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার ইনফাইনাইট এক্সপ্রেশন হোল্ড করবে না, এটা একটা ফাইনাইট এক্সপ্রেশনে লঞ্চ করবে। এটা তখন আর কোনো ইনফাইনাইট এক্সপ্রেশন কিন্তু হোল্ড করবে না, এটা একটা ফাইনাইট এক্সপ্রেশনে কিন্তু লঞ্চ করবে। এটা প্রথমে তোমাদেরকে মাথায় রাখতে হবে। দ্যাট ইজ এই যে এক্সপ্যানশন অফ দ্য ফাংশন f(x = 1+x⁴m) তুমি সবসময়তে যতই তুমি একে টেলর্স দিয়ে কাজে লাগাও বা ম্যাকলারেন্স দিয়ে কাজে লাগাও, আলটিমেটলি বিষয় দুটো তো একই। এ কিন্তু সবসময়তে ইনফাইনাইট এক্সপ্রেশন দেবে না। ইনফাইনাইট এক্সপ্রেশন তখনই দেবে যদি m r-n এ থাকে, দ্যাট ইজ রিয়াল নাম্বার হয় বাট ন্যাচারাল নাম্বার না হয়। যদি ন্যাচারাল নাম্বার হয় ও কিন্তু ফাইনাইট এক্সপ্রেশন দেবে। আর এর nth অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা তো আমাদের জানা, প্রত্যেকেই জানা, সেটুকুই এখানে প্রথমে লিখে দিয়েছি। We know that f(x = 1+x⁴m) is continuously differentiable up to any order for all x belongs to R and for all m belongs to R. যে কোনো রিয়াল নাম্বার x এর জন্য এবং যে কোনো রিয়াল নাম্বার m এর জন্য 1+x⁴m কে আমরা জানি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েট করা যায়। দ্যাট ইজ কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে। ডিফারেন্সিয়েবল হলেই কন্টিনিউয়াস হবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এবং 1+x⁴m এর যে n এর ডেরিভেটিভের ফর্মুলা, সেটাও আমাদের কাছে জানা। সেটা কত হবে? n এর ডেরিভেটিভ, কিন্তু আমি m এর ডেরিভেটিভ বলছি না। দ্যাট ইজ n এর ডেরিভেটিভ মানে এই n কিন্তু m এর চেয়ে ছোট হতে পারে, বড় হতে পারে, সমান হতে পারে, এবং n ন্যাচারাল নাম্বারও হতে পারে, নাও হতে পারে, সেটাও আমরা পরে আসছি।
জেনারেলি ডেরিভেটিভের ফর্মুলাটা কি হয়, m ইন্টু m মাইনাস ওয়ান m মাইনাস টু আপ টু m মাইনাস n প্লাস ওয়ান ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার m মাইনাস n। এটা হলো জেনারেলি n এর ডেরিভেটিভের ফর্মুলা। এবার অনেক স্পেসিফিকেশন আসতে পারে, যদি n ন্যাচারাল নাম্বার হয়, n যদি লেস দ্যান m হয়, দ্যাট ইজ লেস দ্যান m মানে m মাইনাস ওয়ান অর্ডার অবধি, তাহলে এ একটা ফাংশন অফ x হবে। যদি n ইকুয়ালস টু m হয়, দ্যাট ইজ m এর অর্ডার ডেরিভেটিভ, সেটা কনস্ট্যান্ট হবে। আর যদি n গ্রেটার দ্যান m হয়, দ্যাট ইজ m এর হায়ার অর্ডার ডেরিভেটিভ, সেটা জিরো হবে, যেটা আমি প্রথম থেকে বলে আসছি এবং যেটা তোমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যখন করেছিলে তখনও শিখেছো, যে আমি যদি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার m কে m এর অর্ডার ডেরিভেটিভ করি কনস্ট্যান্ট পাবো, আপ টু m মাইনাস ওয়ান অর্ডার ও ফাংশন অফ x দেবে, অ্যান্ড অ্যাবাভ m এর অর্ডার ও জিরো হবে যদি mটা ন্যাচারাল নাম্বার হয়। সেখানে এটা আমি n দিয়ে এক্সপ্রেস করছি, দ্যাট ইজ n যদি লেস দ্যান m হয় এবং n বিলংস টু n হয়, দ্যাট ইজ n ন্যাচারাল নাম্বার হয়, সেক্ষেত্রে কিন্তু ও ফাংশন অফ x হবে। n যদি ইকুয়ালস টু m হয় এবং দুজনেই ন্যাচারাল নাম্বার হয়, দুজনে বলতে একজন হলেই দুজন হবে কারণ তারা ইকুয়াল, ইন দ্যাট কেস ও একটা কনস্ট্যান্ট হবে। n যদি গ্রেটার দ্যান m হয়, ও কিন্তু ফাংশন অফ এই টোটালি জিরো হবে। তো এবার দুটো কেস চলে আসবে, একটা হচ্ছে n ন্যাচারাল নাম্বার হলে কি হবে, আর একটা হচ্ছে n ন্যাচারাল নাম্বার না হলে কি হবে। মানে এটা অনেকটা ওই ধরনেরই যে m যদি ইটসেলফ ন্যাচারাল হয় তাহলে কি হতো, আর m যদি ন্যাচারাল না হয় তাহলে কি হতো। বাট ডেরিভেটিভটা তো আমরা সবসময় m এর অর্ডারই করবো তা নয়, ফার্স্ট অর্ডার করতে পারি, সেকেন্ড অর্ডার করতে পারি, তার জন্য আমরা অ্যানাদার ভ্যারিয়েবল n দিয়ে এখানে ডেরিভেটিভটাকে এক্সপ্রেস করেছি, দ্যাট ইজ n এর অর্ডার ডেরিভেটিভ। এই m m হতে পারে, এই n m এর চেয়ে বড় হতে পারে, n m এর চেয়ে ছোট হতে পারে। আমার ম্যাকলারিন্স এখানে যদি আমরা অ্যাপ্লাইও করি, সেটা করব কিন্তু জিরোর রেসপেক্টে, দ্যাট ইজ এক্সপ্যানশনগুলো আমরা করে আসি জিরোর রেসপেক্টে, এবং সেক্ষেত্রে আমাদের fn জিরোর কিন্তু প্রয়োজন পড়ে। তাহলে উপরের fn x এর জায়গায় জিরো বসিয়ে fn জিরোটা বের করে নেয়, কী পাবে, m মাইনাস ওয়ান m মাইনাস টু আপ টু m মাইনাস n প্লাস ওয়ান। ওকে, সেটাই আমরা লিখে দিয়েছি। n যদি ন্যাচারাল নাম্বার হয়, fn x অবশ্যই কন্টিনিউয়াস ফাংশন, এবং আমরা তাকে ম্যাকলারিন সিরিজ অনুযায়ী এক্সপ্রেস করতে পারি, এবং fn জিরোর ভ্যালু হচ্ছে m মাইনাস ওয়ান আপ টু m মাইনাস n প্লাস ওয়ান ফর অল n বিলংস টু n। ওকে, অনেক বইয়ে দেখবে এটা ম্যাকলারিন সিরিজের জায়গাতে টেলর সিরিজও রেখে, কোনো ভুল নেই, আলটিমেটলি বিষয় দুটো একই। আমরা সাধারণত ম্যাকলারিন দিয়ে লিখে আসছি, তুমি টেলর লিখলেও কোনো প্রবলেম নেই। তো এবার একটা জিনিস দেখো, যদি এমও ন্যাচারাল নাম্বার হয়, তাহলে ওই যে যেটা আমি বলে আসছি এতক্ষণ ধরে সেটাই বলা থাকলো, যে এমও যদি ন্যাচারাল নাম্বার হয় এবং এন যদি গ্রেটার দ্যান এম হয়, তাহলে fn x এর ভ্যালু কিন্তু হয়ে যাবে জিরো। স্বাভাবিক, কোনো ফাংশন সেখানে m ন্যাচারাল নাম্বার, তাকে তুমি m এর হায়ার অর্ডারে ডেরিভেটিভ করছো, তাহলে অটোমেটিক্যালি তার ডেরিভেটিভটা হয়ে যাবে জিরো, এটা আমরা প্রত্যেকেই জানি, সেটাই এখানে লেখা আছে। যে আমরা তো শুরুতে এখানে এই যে ডেরিভেটিভটা করেছি তার এনকে তো ন্যাচারাল নাম্বার নিয়েইছি। এবার যদি এম ইটসেলফ ন্যাচারাল নাম্বার হয়, তাহলে অটোমেটিক্যালি fn x জিরো হবে যদি n গ্রেটার দ্যান m হয়, দ্যাট ইজ m প্লাস ওয়ান অর্ডার ডেরিভেটিভ জিরো, m প্লাস টু অর্ডার ডেরিভেটিভ জিরো, এইভাবে শুরু করতে করতে সবই কিন্তু আলটিমেটলি জিরো। এটা আমরা তোমাদেরকে আগেও বলে এসেছি বা শুরুতেও আমি বলছিলাম। তাহলে সাধারণত আমি ন্যাচারাল নাম্বার কি রিয়াল নাম্বার কে কার চেয়ে বড়, এটা পরে কেস ওয়াইজ আসছে। তো সাধারণত ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম এর ম্যাকলারিন সিরিজ এক্সপানশন কি হতে পারে, কি হতে পারে, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম, আমি এফ এক্স নিচ্ছি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম, দ্যাট ইজ এফ এক্স ইকুয়ালস টু আমি লিখতে পারি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এম। ম্যাকলারিন সিরিজ এক্সপানশনের ফর্মুলা অনুযায়ী যেহেতু আমরা জিরো রেসপেক্টে এক্সপ্যান্ড করি, আমরা কি লিখতে পারি, এফ জিরো প্লাস এক্স এফ ড্যাশ জিরো প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ জিরো প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ এন মাইনাস ওয়ান জিরো প্লাস আর এন, দ্যাট ইজ আর এন ইজ দ্য রিমাইন্ডার আফটার এন টার্মস। আমি কোন ফর্মে নেব সেটা পরে এক্সপ্রেস করছি। আমরা এর আগের থিওরিতেই বলেছিলাম যে কিছু কিছু জায়গা থাকে যেখানে আমরা বিভিন্নভাবে কাজের সুবিধার জন্য আমরা আর এনকে ভ্যারাইটিস ফর্মে নিয়ে নিই আমাদের কাজের সুবিধার জন্য। তো এখানে তো সিম্পল, তাহলে এইটুকুর মধ্যে কোনো চেঞ্জ নেই, এখনও অবধি কে বড় কে ছোট কে ন্যাচারাল কে রিয়াল বাট এক্সেপ্ট ন্যাচারাল সেসব প্রশ্নে কিন্তু আমরা যাচ্ছি না। তাহলে আমরা সিম্পল এফ এক্সকে তার ফর্মুলা ওয়াইজ ফেলে দিলাম, এফ জিরো প্লাস এক্স এফ ড্যাশ জিরো প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ জিরো আপ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ এন মাইনাস ওয়ান জিরো প্লাস আর এন। দিস ইজ দ্য কেস যেখানে আর এন ইকুয়ালস টু আমরা দুটো ফর্মে নিচ্ছি, এখানেও আমাদের দুটো ফর্মেই নিতে হবে। এমন নয় যে আগের ভিডিওতে যেমন বলেছি যে একটাতে নিলে হবে না, ক্যালকুলেশন লেন্দি হয়ে যায়, ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা দুটো ফর্মে নিচ্ছি।
যেখানে আমরা rn কে ডিক্লেয়ার করছি x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল fn থিটা x, যেখানে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1 ইন দ্য Lagrange's ফর্ম অফ রিমাইন্ডার, and x to the power n by n minus 1 factorial 1 minus theta to the power n minus 1 fn theta x in the Cauchy form of remainder. This is the Rn. এটা হলো রিমাইন্ডার আফটার n টার্মস। ক্লিয়ার? কোনো প্রবলেম থাকার কথা নয়। এখন অবধি আমি কিন্তু কোনো কেস স্টাডি করিনি, আমি সিম্পল এটা ম্যাকলরিন সিরিজ এক্সপানশনটা দেখে নিলাম। এবার তুমি এখান থেকে একটু অবজার্ভ করলেই দেখতে পাবে, সাপোজ এই এনটা গ্রেটার দ্যান এম এবং এম ন্যাচারাল নাম্বার, তাহলে দেখো fmx এর পরের টার্ম থেকে শুরু করে প্রত্যেকটা ডেরিভেটিভ কিন্তু 0 হবে। দেখো খেয়াল করে, আমরা এরপর আমরা কেস স্টাডিতে যাব। কেস স্টাডি এরকম আসবে, যদি এম ন্যাচারাল নাম্বার হয় তাহলে কি হচ্ছে, এন তো অলওয়েজ রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার সরি, এন অলওয়েজ ন্যাচারাল নাম্বার, কারণ ডেরিভেটিভকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ এরকমভাবে বলি, আমরা কোনোদিনই বলি না 2.5 ডেরিভেটিভ, বলি কি? বলি না। আমরা কোনোদিন বলি না 1.2 ডেরিভেটিভ, আমরা বলি ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ, ফিফথ ডেরিভেটিভ, সিক্স ডেরিভেটিভ। কোনোদিনই বলি না 5.6 ডেরিভেটিভ, দ্যাট ইজ 5.6 অর্ডারের কোনো ডেরিভেটিভ কোনোদিন হয় না। তাই ডেরিভেটিভ যে অর্ডারটাতে করি সেটা অলওয়েজ ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ এই এন, এটা অলওয়েজ ন্যাচারাল নাম্বার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এই যে এম আমরা নিচ্ছি, এম এর উপরে এবার দুটো কেস আসবে, এম যদি ন্যাচারাল নাম্বার হয়, এম যদি ন্যাচারাল নাম্বার না হয়। ওকে, তাহলে তখন আমাদের কি হবে খেয়াল করে দেখো, এম যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে সর্বাধিক যে ডেরিভেটিভটা একদম কংক্রিট ভ্যালু আছে সেটা হচ্ছে fmx, এবং সেটা কনস্ট্যান্ট, কারণ 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম আছে। কোনো ফাংশনের পাওয়ার যদি এম থাকে, তাকে আমরা যদি এম এর অর্ডারে ডেরিভেটিভ করি, সে কিন্তু কনস্ট্যান্ট হবে, লেস দ্যান করলে ফাংশন অফ এক্স হবে, গ্রেটার দ্যান করলে 0 হবে। তাহলে ফাইনালি যে ভ্যালুটা এক্সিস্ট করবে সেটা কিন্তু fmx, fm প্লাস 1x কিন্তু 0। তার মানে যখন তুমি সিরিজ এক্সপানশন করছো, এইভাবে চলতে চলতে সর্বাধিক যে ডেরিভেটিভটাতে তুমি পৌঁছতে পারবে সেটা হচ্ছে x টু দি পাওয়ার m বাই m ফ্যাক্টোরিয়াল fm 0, তার পরের ডেরিভেটিভটাই কিন্তু 0 হয়ে যাবে। তার মানে যদি m ন্যাচারাল নাম্বার হয়, তাহলে এই যে ইনফাইনাইট সিরিজ এক্সপানশন অফ ম্যাকলরিনস, সে কিন্তু আর ইনফাইনাইট রইবে না, সে ফাইনাইট হয়ে যাবে। সে কিন্তু আর ইনফাইনাইট রইবে না, সে ফাইনাইট হয়ে যাবে। তখন হয়ে যাবে f0 প্লাস x f ড্যাশ 0 প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডাবল ড্যাশ 0 আপ টু x টু দি পাওয়ার m বাই m ফ্যাক্টোরিয়াল fm 0 প্লাস তার পরের টার্ম তুমি যখনই লিখবে x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল f m প্লাস 1 0, দেখো সেখান থেকে শুরু করে সব টার্ম কিন্তু 0 হয়ে যাবে। ওকে, সেখান থেকে শুরু করে বাকি সব টার্ম 0 হয়ে যাবে। তো এবারে আমরা কেস স্টাডিটাতে যাচ্ছি। আমরা অলরেডি বলে দিয়েছি যে যদি m ন্যাচারাল নাম্বার হয় তাহলে fnx এর ভ্যালু অলওয়েজ 0 ফর ইচ n গ্রেটার দ্যান m, প্রত্যেকটা n গ্রেটার দ্যান m এর জন্য 0। তাহলে অটোমেটিক্যালি রিমাইন্ডারের ভ্যালু ক্লিয়ারলি 0, কারণ রিমাইন্ডার আমরা কি নিচ্ছি, রিমাইন্ডার আমরা নিচ্ছি x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল fn থিটা x, সাপোজ ইন ল্যাগ্রাঞ্জেস ফর্ম যদি ধরি, যার মধ্যে n গ্রেটার দ্যান m হলে fm থিটা x, সাপোজ n এর মান m প্লাস 1, তাহলে f m প্লাস 1 থিটা x সে কিন্তু 0। তাহলে n যদি গ্রেটার দ্যান m হয় তাহলে অটোমেটিক্যালি rn এর ভ্যালু অলওয়েজ 0। ওকে, তার মানে কত দূর অবধি ভ্যালু এক্সিস্ট করছে, x টু দি পাওয়ার m বাই m ফ্যাক্টোরিয়াল fm 0। আমরা সাধারণত বলে এসেছি কি রিমাইন্ডার আফটার n টার্মস, এখানে এই আফটার n টার্মসটা কোনো না কোনো সময়তে n এর ভ্যালু বাড়তে বাড়তে আফটার n টার্মস তো হবেই। তাহলে আমরা এখানে রিমাইন্ডারটা নিচ্ছি আফটার m টার্মস, তাহলে যেই রিমাইন্ডারটা নেবে আফটার m টার্মস তাহলে rm হয়ে যাবে, rm হয়ে যাবে, আফটার m টার্মস বলেছি, তাহলে আফটার m টার্মস মানে rm হয়ে যাবে। তাহলে rm এর জায়গাতে তোমার কি বসছে খেয়াল করে দেখো, যদি আমরা n এর জায়গাতে m বসাই, rm এর জায়গাতে কি বসছে, rm এর জায়গাতে বসছে x টু দি পাওয়ার m বাই m ফ্যাক্টোরিয়াল fm থিটা x। এবার খেয়াল করে দেখো, rm এর পরের টার্মটাই তুমি যখন নেবে rm প্লাস 1, সেখান থেকে শুরু করে সব কিন্তু 0। তার জন্য আমরা কোনো রকম কোনো ডাউটে না গিয়ে রিমাইন্ডারটা মনে মনে আফটার m প্লাস 1 টার্মস নিচ্ছি, দ্যাট ইজ rnটার বদলে আর m প্লাস 1 নিচ্ছি, n এর জায়গাতে m প্লাস 1 বসাচ্ছি। তাহলে অটোমেটিক্যালি এখানে কত দূর অবধি ভ্যালু থাকবে, এই অবধি ভ্যালু থাকবে, এর পরের টার্মটা হবে rm প্লাস 1 এবং rm প্লাস 1 থেকে শুরু করে সবাই হচ্ছে 0।
তোমাদেরকে আমি শুরুতেই যখন এই ম্যাকলারেন্স থিওরেম পড়াই একটা কথা কিন্তু বারবার বলে এসেছিলাম যে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, রিমাইন্ডার আফটার এন টার্মস এটা কিন্তু কোনোদিন কোনো ফিক্সড ভ্যালু নয়, এটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। তুমি চাইলে কোনো প্রবলেমে রিমাইন্ডার আফটার 2 টার্ম নিতে পারো, তোমার সুবিধা মতো কোনো প্রবলেমে তুমি রিমাইন্ডার আফটার 3 টার্ম নিতে পারো, তোমার সুবিধা মতো কোনো প্রবলেমে তুমি রিমাইন্ডার আফটার 5 টার্ম নিতে পারো, তোমার সুবিধা মতো কোনো প্রবলেমে তুমি রিমাইন্ডার আফটার n+2 টার্মও নিতে পারো। তো এখানে আমরা যদি রিমাইন্ডার আফটার m টার্মস নিই তাহলে এটা হয়ে যাবে rm, এবং rm কিন্তু 0 নয়, তাহলে সেখানে এক্ষেত্রে একটা অবভিয়াসলি θx পড়ে থাকবে, যার কোনো ভ্যালু তুমি এখান থেকে কিন্তু বের করতে পারবে না, যদিও তার লিমিটিং ভ্যালু 0, সেটা নিয়ে প্রশ্ন নেই। বাট আমরা এখানে θx বসিয়ে দেবো fm θx, তারপরে আবার তার লিমিটিং ভ্যালু 0 করব, আমাদের পরিশ্রমটা আরও বেড়ে যাবে। সিরিজ এটাই থাকবে, কিন্তু তুমি যদি এমন করো যে 1 + x টু দি পাওয়ার m কে তুমি লিখে ফেললে f0 প্লাস এক্স এফ ড্যাশ 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ 0 আপ টু এক্স টু দি পাওয়ার m-1 বাই m-1 ফ্যাক্টোরিয়াল এফ m-1 0 প্লাস এক্স টু দি পাওয়ার m বাই m ফ্যাক্টোরিয়াল এফ m থিটা এক্স, ধরো তুমি বসালে, কোনো ভুল নেই কিন্তু তাতে। এবার তোমাকে দেখাতে হবে কি এর লিমিটিং ভ্যালু 0, দ্যাট ইজ কীভাবে দেখাবো, আমরা এর আগে যেভাবে করে এসেছি, এটাকে একটা un ধরে নেব, আর এখানে এই যে লিখলে fm থিটা এক্স মানে 1 + থিটা এক্স টু দি পাওয়ার n, একে বাউন্ডেড দেখাবো, তাহলে এর লিমিটিং ভ্যালু 0, এ ইটসেলফ বাউন্ডেড, তাহলে ওভারঅল এর ভ্যালু 0। বাট এটার কোনো প্রয়োজন নেই, কেন? কারণ আমরা এই যে রিমাইন্ডারকে চয়েস করি তাকে চাইলেই আফটার n টার্মস নিতে পারি, চাইলেই তাকে আমরা আফটার m+1 টার্মসও নিতে পারি। এই নেওয়াটা টোটালি কিন্তু আমাদের স্বাধীনতার উপরে ডিপেন্ড করে। আমরা চাইলে তাকে আফটার m টার্মসও নিতে পারি, আমরা চাইলে তাকে আফটার m+1 টার্মসও নিতে পারি, এটা টোটালি কিন্তু আমাদের নিজস্ব স্বাধীনতা। যে কারণে আমি তোমাদেরকে পরিষ্কার প্রেফার করব যে তোমরা একবার রিমাইন্ডার আফটার m টার্মস, দ্যাট ইজ এখানে rm নেবে, এবং এখানে তুমি বসাবে x টু দি পাওয়ার m বাই m ফ্যাক্টোরিয়াল 1 + থিটা এক্স টু দি পাওয়ার m, তারপরের টার্ম তো এমনিতেই 0, কারণ rm+1 থেকে সবই হচ্ছে 0, কারণ n গ্রেটার দ্যান m হলে rn 0। তাহলে অযথা তুমি কেন rm কে নেবে, তুমি রিমাইন্ডারটা মনে মনে আফটার m+1 টার্মস ধরে নাও, দ্যাট ইজ rm+1 ধরে নাও। তাহলে rm+1 যদি ধরে নাও তাহলে সিরিজে কত দূর অবধি ভ্যালু এক্সিস্ট করবে, fm অবধি, দ্যাট ইজ x টু দি পাওয়ার m বাই m ফ্যাক্টোরিয়াল fm 0 প্লাস rm+1। দেখো খেয়াল করে rm+1 তো এমনিতেই 0, rm+1 তো এমনিতেই 0, এই যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া বলছে 0, তাই আমরা অযথা টার্মটাকে আর m-1 অবধি ক্যারি না করে আমরা চলে যাব কত দূর অবধি, আমরা চলে যাব ডিরেক্টলি m+1 অবধি, তাহলে আর কোনো সমস্যা কিন্তু থাকবে না। ওকে, তাই সিরিয়াসলি আমরা এই জায়গাটাতে মনে মনে নিয়ে নিলাম যে rn এর পরিবর্তে আর m+1 আমরা চাইলেই নিতে পারি। তাহলে ইন দ্যাট কেস কি থাকলো, f0 প্লাস xf ড্যাশ 0 প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডাবল ড্যাশ 0 আপ টু x টু দি পাওয়ার m-1 বাই m-1 ফ্যাক্টোরিয়াল fm-1 0 প্লাস x টু দি পাওয়ার m বাই m ফ্যাক্টোরিয়াল fm 0 প্লাস rm+1x, rm+1x তো 0, তাই ওটা আর আমরা লিখলাম না। এবার তুমি f0 f ড্যাশ 0 f ডাবল ড্যাশ 0 f m-1 0 fm 0 এদের ভ্যালুগুলো বসিয়ে দাও, এদের ভ্যালুগুলো বসিয়ে দিলে তুমি কি পাবে, এটাই পাবে 1 প্লাস mx প্লাস m ইন্টু m-1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার আপ টু m x টু দি পাওয়ার m-1 x টু দি পাওয়ার m। এবার কারোর মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি যখন বলছেন যে এই জায়গাটাতে x টু দি পাওয়ার m বাই m ফ্যাক্টোরিয়াল fm থিটা এক্স নিয়ে আমি এর লিমিটিং ভ্যালু 0 দেখাবো এবং fm থিটা এক্সকে বাউন্ডেড দেখাবো, দিয়ে ওভারঅল লিমিটিং ভ্যালুটা 0 করে দেব, তাহলে জিনিসটা কি এরকম হয়ে যাবে না যে সেটা তখন x টু দি পাওয়ার m-1 এ গিয়ে শেষ হয়ে গেল? বাট অলওয়েজ আমরা জানি বাইনোমিয়াল থেকে 1 প্লাস x টু দি পাওয়ার m কে ব্রেক করলে সেটা x টু দি পাওয়ার m অবধি যাবে, কিন্তু তখন আপনার কথা মতো এগোলে mx টু দি পাওয়ার m-1 এই ব্রেক হয়ে গেল না, সেটা কি ভুল হলো না? দেখো ভুল হবে না, কেন ভুল হবে না, তুমি তখন rm ফেলছো এখানে, দিস ইজ দ্য rm, ইন দ্যাট কেস যদি তুমি রিমাইন্ডার আফটার m টার্মস নাও, তাহলে ম্যাকলারেন্সের প্রপার্টি বলছে সিরিজ কিন্তু তখন এখানে থেমে থাকবে না, এই অবধি তো আসবেই,
প্লাস ডট 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 চলতে থাকবে, কিন্তু বাস্তবে সেই ডট ডট ডটের মধ্যে একটাই টার্ম থাকবে এক্স টু দি পাওয়ার এম। তাই ভুল কিন্তু কিছু হবে না। কেউ চাইলে রিমাইন্ডার আফটার এন মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান টার্মসও নিতে পারে, দ্যাট ইজ এই টার্মটাকেও রিমাইন্ডার নিতে পারে। তখন এখানে চলে আসবে এক্স টু দি পাওয়ার এম বাই এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ এম থিটা এক্স। কোনো ভুল নেই। তুমি আর এম মাইনাস ওয়ানকে জিরো দেখিয়ে দেবে, লিমিটিং ভ্যালু জিরো দেখাবে, কিন্তু সেটা কিন্তু তখন এই সেন্সে জিরো আসছে না, এটা কিন্তু সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের সেন্সে আসছে। তুমি তখন আর এম মাইনাস ওয়ানের লিমিটিং ভ্যালুকে জিরো দেখিয়ে দেবে। তাহলে ম্যাকলারেন্স বলছে প্লাস এই যে এখানে থেমে গিয়েছিল আর এম মাইনাস ওয়ান, এটা ডট 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 করে চলতে থাকবে। বাট সেই চলার মধ্যে মাত্র দুটো এলিমেন্ট আসবে বাস্তবে, এটা আর এটা, কারণ বাস্তবে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে আবার এই টার্মগুলো সবাই জিরো, দ্যাট ইজ ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম এর হায়ার অর্ডার ডেরিভেটিভগুলো কিন্তু জিরো। তাই ওইটা নিয়ে আবার কেউ কনফিউজড হবে না যে না আপনি যেটা বললেন এটা ঠিক নয়, কারণ বাস্তবে এটা তো তখন এম মাইনাস ওয়ান টার্মে গিয়ে থেমে যাবে। থেমে তো যাবে না, সিরিজ থিওরি বলছে ও কিন্তু ওর মতো চলতে থাকবে। আর আমরা প্র্যাকটিক্যালি বলছি বাস্তবে তো চলবে না, ও মাত্র একটা দুটো টার্ম মানে এক্স টু দি পাওয়ার এম এ গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে যেহেতু এক্স টু দি পাওয়ার এম এ গিয়ে শেষ হয়ে যাবে, আর আমাদের মধ্যে এই নলেজটা অলরেডি আছে যে আমরা জানি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এমকে যদি এম এর হায়ার অর্ডারে আমরা ডেরিভেটিভ করি তাহলে সেটা কিন্তু অলওয়েজ জিরো দেবে। তাহলে আমরা রিমাইন্ডারটা অযথা আর এম এ কেন নেব? আর এম এ নেব, আমরা এখানে আর এম বসিয়ে দেব, আমরা এর লিমিটিং ভ্যালু জিরো দেখাবো, তারপরে আমরা বলবো হেন্স দ্য সিরিজ এক্সপানশন ইজ এতদূর অবধি তো থাকবেই, এতদূর অবধি তো থাকবেই প্লাস ডট ডট ডট। বাট সেই ডট ডট ডটের মধ্যে তো আর ইনফাইনাইট টার্ম থাকবে না, থাকবে একটাই টার্ম, কারণ সাকসেসিভ বলছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এম এর হায়ার অর্ডার ডেরিভেটিভ হচ্ছে জিরো। তাই আমরা এত ঝামেলায় না গিয়ে রিমাইন্ডারটা মনে মনে আফটার এম প্লাস ওয়ান টার্মস নিয়ে নেব। তাহলে সাকসেসিভের প্রপার্টি থেকে আর এম প্লাস ওয়ান এমনিই জিরো, আমাকে কোনো লিমিটিং ভ্যালু প্রুফ করতে হলো না। তোমরা প্রত্যেকটা প্রবলেমে দেখে আসছো যে আমাদেরকে ফাইনালি গিয়ে কি করতে হয়, আমাদেরকে ওই যে আর এন যাকে নিচ্ছি তার লিমিটিং ভ্যালু জিরো দেখাতে হয়। তাহলে এক্ষেত্রে সেটা দেখানোরই কোনো প্রশ্ন থাকলো না। তো আমরা সেই সেন্সে কিন্তু কাজ করব, ঠিক আছে? আমরা নিজেদের পরিশ্রমটাকে কমিয়ে নেওয়ার জন্য কাজ করব। তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এম এর ম্যাকলারেন্স সিরিজ অনুযায়ী গেলেও ইনফাইনাইট এক্সপ্রেশন পাওয়া সম্ভব নয় যদি এক্সটা রিয়াল নাম্বার হয় এবং এমটা ন্যাচারাল নাম্বার হয়। যদি এক্সটা রিয়াল নাম্বার হয় এবং এমটা ন্যাচারাল নাম্বার হয়, এবং সেক্ষেত্রে তার যে এক্সপ্রেশন সেটা হলো ওয়ান প্লাস এম এক্স আপ টু এক্স টু দি পাওয়ার এম, এবং তার মধ্যে এম প্লাস ওয়ান সংখ্যক টার্ম থাকে, সেটা আমরা 11-12 থেকে জানি, এবং রেস্ট অফ দ্য টার্ম কিন্তু ভ্যানিশ করে। ফাইনাইট কেসটা খুবই সোজা, আবার জটিল ইন দ্যাট সেন্স এই যে আমরা এতদিন ধরে ইনফাইনাইট এক্সপ্রেশনগুলো পড়ে আসছি, সেই দিক দিয়ে জটিল, আমাদের মেনে নিতে একটু অসুবিধা হতে পারে যে হ্যাঁ এটা এরকম কেন হলো। বাট অ্যাকচুয়ালি ফাইনাইট কেসটা সোজা, কঠিন কিছু নেই এর মধ্যে। তাহলে একটা পার্ট কিন্তু কমপ্লিট হলো। এবারে আমরা দেখতে যাচ্ছি যদি এমটা আর মাইনাস এন এর মধ্যে থাকে এবং এম যে কোনো রিয়াল নাম্বার হয় আদার দ্যান দ্য ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ এম যে কোনো রিয়াল নাম্বার, বাট 0, 1, 2, 3, 4, 5 এরা হবে না, সেই কেসটাকে আমি অলরেডি করে দিয়েছি। দেখো স্ট্রেট লাইনের উপরে, তার জন্য আমি ওই পয়েন্টগুলো মার্ক করে দিয়েছি, এই ডেফিনাইট পয়েন্টগুলো কিন্তু আর আসবে না। তাহলে ইন দ্যাট কেস আমরা কিভাবে প্রসিড করব? এটা কিন্তু তুলনামূলক আগেরগুলোর মতোই সোজা। এখানে একটা জিনিস তোমাদেরকে এবার মাথায় নিতে হবে, এম কিন্তু এবারে নেগেটিভ কোয়ান্টিটি হতে পারে। এম এখানে কিন্তু এবার নেগেটিভ কোয়ান্টিটি হতে পারে। তাহলে সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পলস দিচ্ছি, এক্সাম্পলসটা একটু বোঝার চেষ্টা করবে। সাপোজ এম এর মান -1, তাহলে এফ এক্সটা হয়ে গেল 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1, দ্যাট ইজ 1/1 প্লাস এক্স। আশা করি কোনো অসুবিধা নেই। এফ এক্সটা হয়ে গেল 1/1 প্লাস এক্স, সাপোজ এম এর মান -1, এটা তুমি মনে মনে একটু বসিয়ে দাও। তাহলে এফ এক্সটা হয়ে গেল 1/1 প্লাস এক্স। খেয়াল করে দেখো এক্স এর জায়গায় যখনই তুমি -1 পুট করছো এফ এক্স কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, হচ্ছে না? এফ এক্স কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এক্স যদি গ্রেটার দ্যান -1 হয়, দ্যাট ইজ এক্স প্লাস 1 যদি গ্রেটার দ্যান 0 হয়, ওর কিন্তু একটা ডেফিনেট ভ্যালু আছে। এম এর মান -2 বসাও এবার, 1/1 প্লাস এক্স তার স্কোয়ার। দেখো এক্স প্লাস 1 যদি পজিটিভ হয় তবেই সামথিং পজিটিভ স্কোয়ার তুমি কিন্তু ওর ডেফিনেট ভ্যালু পেয়ে যাবে।
তার মানে এখানে কিন্তু এবারে নেগেটিভ পজিটিভেরও একটা ব্যাপার কিন্তু আসবে, যেটা এর আগে কিন্তু আসেনি। ওকে, এখানে কিন্তু একটা নেগেটিভ পজিটিভেরও ভ্যালু কিন্তু বিষয় কিন্তু চলে আসবে। দাঁড়াও বের করি। হ্যাঁ, দেখো এফএক্সটা এক্স ইকুয়ালস টু -1 এ কিন্তু ডিফাইন্ড নয় যদি এম নেগেটিভ ইন্টিজার হয়। খেয়াল করে দেখো, যদি নেগেটিভ ইন্টিজার হয় এফএক্সটা কিন্তু এক্স ইকুয়ালস টু -1 এ ডিফাইন্ড নয়। তাহলে আমরা পরিষ্কার এখান থেকে আগে ক্লেম করছি হোয়েন এম বিলংস টু আর মাইনাস এন এফ ইজ ডিফাইন্ড ফর অল এক্স নট ইকুয়ালস টু -1 ইফ এম ইজ এ নেগেটিভ ইন্টিজার। এবার এম যদি ইন্টিজার না হয়, সাপোজ এম 3/4, সেক্ষেত্রে আমি ওই যে যেটা বললাম 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4, কেমন লাগছে ওটা? 1 প্লাস 1/x টু দি পাওয়ার 3/4। এক্স যদি লেস দ্যান -1 হয় তাহলে কি হবে? এক্স সাপোজ -2, তাহলে কি হবে? -1 টু দি পাওয়ার 3/4। -1 টু দি পাওয়ার স্কোয়ার থাকলে কিন্তু কোনো অসুবিধা ছিল না। প্রথমে আমি যেটা বললাম ওটা আমি ঠিক বলিনি, যে 1 প্লাস 1/x তার স্কোয়ারে তুমি এক্স এর ভ্যালু -2 বসাও, তাতে কিছু যাবে আসবে না, কারণ তার স্কোয়ার প্লাস হয়ে যাবে। বাট সেটা যদি -3/4 থাকে বা +3/4 থাকে, তাহলে প্রথমে কিউব তারপরে 4th রুট, তাহলে কিন্তু আবার ইমাজিনারি হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এফএক্সকে ডিফাইন্ড হতে গেলে যদি এম একটা ইন্টিজার না হয়, এক্স এর ভ্যালু কিন্তু পিওরলি গ্রেটার দ্যান -1 হতে হবে। ক্যালকুলেশন করে দেখে নাও। স্কোয়ারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, স্কোয়ারটা আমি ভুলে বলে দিয়েছিলাম, স্কোয়ারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ তুমি একটু ভাবলেই বুঝতে পারবে। আমি তোমাকে যেটা অ্যাকচুয়াল বলতে চাইছি, দুটো কেস আমি এখান থেকে বলতে চাইছি। একটা হচ্ছে তুমি এম এর ভ্যালু এখানে -1 বসাও, তাহলে পেয়ে গেলে 1/1 প্লাস এক্স, এক্সের জায়গায় -1 বসালে আনডিফাইন্ড। এম এর ভ্যালু 2 বসাও, 1/1 প্লাস এক্স তার স্কোয়ার, এক্সের জায়গায় -1 বসালে আনডিফাইন্ড। দ্যাট ইজ এম নেগেটিভ হলে এক্স -1 হলেও কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে ডিফাইন্ড ভ্যালুর জন্য এক্স নট ইকুয়ালস টু -1 হতে হবে। সেকেন্ড হচ্ছে এম এর ভ্যালু 3/4 বসাও, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4। এবারে ভালো করে শুনে নাও, তাহলে বুঝতে পারবে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4, এক্সের জায়গায় -2 বসাও, তাহলে -1 টু দি পাওয়ার 3/4, ডেফিনিট ভ্যালু তোমাকে দেবে না। এম এর ভ্যালু তুমি -3/4 বসাও, তাহলে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4, একই ঘটনা ঘটবে, এক্সের জায়গায় -2 বসাও। দ্যাট ইজ এক্সটা কিন্তু সেক্ষেত্রে পিওরলি গ্রেটার দ্যান কি হতে হবে? -1 হতে হবে। তাহলে এখানে কিন্তু দুটো কেস কিন্তু এবার চলে এলো, দুটো কেস কিন্তু এবার এখান থেকে চলে এলো। একটা কেস হচ্ছে এম এর বাস্তব ভ্যালু পাওয়া যাবে, এম এর বলছি এফ এর বাস্তব ভ্যালু পাওয়া যাবে যদি এম নেগেটিভ হলে এক্স -1 না হয়। দ্যাট ইজ fx is defined for all x not equals to -1 if m is a negative integer, যদি m একটা নেগেটিভ ইন্টিজার হয়। fx is defined for all x greater than -1 if m is not an integer, যদি m কোনো ইন্টিজার না হয় তাহলে fx is greater than -1 এর জন্য ডিফাইন্ড হবে। তার মানে আলটিমেটলি আমরা পরিষ্কার বলতে পারি fxটা অলওয়েজ ডিফাইন্ড কখন? x গ্রেটার দ্যান -1 হলে। আমরা পরিষ্কার বলতে পারি একদম ওভারঅল কম্প্যাক্ট কেস যার জন্য আমরা fxকে অলওয়েজ পাবো, সেটা হচ্ছে x গ্রেটার দ্যান -1। এখানে বলছে x -1 হলে আনডিফাইন্ড, তার মানে x -1 এর চেয়ে বড়, এই -1 হওয়া চলবে না, কথাটা বুঝবে। তাহলে x -1 হওয়া চলবে না, তাহলে আইদার x লেস দ্যান -1 হবে অথবা x গ্রেটার দ্যান -1 হবে। এখানে বলছে x গ্রেটার দ্যান -1 এ ডিফাইন্ড, তাহলে কমন কেস কি আসলো? x গ্রেটার দ্যান -1, দ্যাট ইজ এটা x গ্রেটার দ্যান -1 এর জন্যই ডিফাইন্ড, এবং আমরা x গ্রেটার দ্যান -1 এর জন্যই কেস করব। এবং আমরা জানি fnx এর ভ্যালু কি পাই, আমরা অলরেডি আমি লিখে রেখেছিলাম, ওটাই আরেকবার কপি করে দিয়েছি। যে কোনো অর্ডারের ডেরিভেটিভ fnx হচ্ছে m-1 আপ টু m-n প্লাস 1 1 প্লাস এক্স টু দি পাওয়ার m-n ফর অল x গ্রেটার দ্যান -1, এটা আমরা জানি। তো রিমাইন্ডার আমরা কি নিই? এক্ষেত্রে আমরা রিমাইন্ডারটাকে নেব কসি ফর্ম অফ রিমাইন্ডার, এক্ষেত্রে আমরা রিমাইন্ডারটাকে নেব কসি ফর্ম অফ রিমাইন্ডার। তাহলে কি পাবো? কসি ফর্ম অফ রিমাইন্ডারের ডেফিনেশন কি ছিল? x টু দি পাওয়ার n বাই n-1 ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n-1 fn থিটা x 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। দ্যাট ইজ এই যে fn থিটা x এর ভ্যালুটা বসিয়ে দাও, fn x তো জানোই, ওখানে জাস্ট x এর জায়গাতে থিটা x বসিয়ে দাও, বাকি পোর্শনটার কোনো পরিবর্তন নেই। x টু দি পাওয়ার n বাই n-1 ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n-1
m m-1 up to m-n plus 1 plus theta x to the power m-n. Okay, m m-1 up to m-n plus 1 এটা যেমন ছিল থেকে গেল, নিচে n-1 ফ্যাক্টোরিয়াল যেমন ছিল থেকে গেল, x to the power n যেমন ছিল থেকে গেল, 1 minus theta by 1 plus theta x to the power, এইটাকে আমরা একটু অ্যাডজাস্ট করছি, 1 minus theta to the power n minus 1 যেমন ছিল থেকে গেল। এটাকে আমরা দুটো পার্টে নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে 1 plus theta x to the power m by 1 plus theta x to the power n। এবার আমি -1টা অ্যাডজাস্ট করলে, উপর নিচে অ্যাডজাস্ট করলে কোনো প্রবলেম নেই, তাহলে এই পোর্শনটা হয়ে যাবে 1 minus theta by 1 plus theta x to the power n minus 1, এই পোর্শনটা হয়ে যাবে 1 plus theta x to the power m minus 1। একটা 1 plus theta x to the power minus 1 আমরা অ্যাডজাস্ট করেছি, তাহলে অটোমেটিক্যালি এই পোর্শনটা আমরা নিয়ে নিচ্ছি an, এই পোর্শনটা আমরা নিয়ে নিচ্ছি an m m-1 up to m-n plus 1 into x to the power n by n-1 factorial। বাকি পোর্শনটা যেমন ছিল লিখে দিলাম 1 plus theta x to the power m-1 into 1 minus theta x by 1 plus theta x to the power n-1। তাহলে this is the an, this is the an, কোনো অসুবিধা নেই। এবার আমরা দেখাবো কি না, এই rn এর লিমিটিং ভ্যালু 0, যদি rn এর লিমিটিং ভ্যালু 0 হয় তাহলে এই সিরিজটা ইনফাইনাইটলি এক্সটেন্ড হয়ে যাবে। ওকে, তো আমরা তো জানি ফর অল x গ্রেটার দ্যান -1 এ এখানে fnx এক্সিস্ট করছে, কোনো সমস্যা নেই। তাহলে এই যে পলিনোমিয়ালটা যেটা আপাতত rn দিয়ে একটা ফাইনাইট এক্সপ্রেশনে আছে, সেটা একদম আগের থিওরিগুলোর মতোই, সেটা একটা ইনফাইনাইট এক্সটেনশন পাবে কখন, যদি rn এর লিমিটিং ভ্যালু 0 হয়। তো সেটাই আমরা এখানে লিখেছি, the right hand side polynomial into takes form of an infinite series as n tends to infinity. The infinite series will converge to fx for these non-zero x greater than 1 if limit rn tends to infinity n tends to infinity rn equals to 0। এটা হুবহু আগের থিওরিগুলোর মতোই, যদি rn এর লিমিটিং ভ্যালু 0 হয়। এবার সেই ওয়েল নন কেস, আমরা তো জানি এই কেসটা অলওয়েজ ট্রু, যে লিমিট n টেন্স টু ইনফিনিটি x টু দি পাওয়ার n তার ভ্যালু হচ্ছে 0 যদি mod x লেস দ্যান 1 হয়, লিমিট n টেন্স টু ইনফিনিটি x টু দি পাওয়ার n এর ভ্যালু হচ্ছে 1 যদি x ইকুয়ালস টু 1 হয়, আর যদি mod x গ্রেটার দ্যান 1 হয় এবং অথবা x মাইনাস 1 না হয়, তাহলে x টু দি পাওয়ার n এর লিমিট, সরি উল্টো বললাম, যদি mod x গ্রেটার দ্যান 1 হয় এবং x মাইনাস 1 হয়, তাহলে x টু দি পাওয়ার n এর লিমিটিং ভ্যালু কিন্তু এক্সিস্ট করে না। এটা আগের থিওরিতেও তোমাদের লেগেছিল। তার মানে অটোমেটিক্যালি যদি x এর ভ্যালু 1 হয়, তাহলে এর লিমিটিং ভ্যালু আমরা পেয়ে যাব 1, দ্যাট ইজ এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি চলে আসবে। যদি mod x এর ভ্যালু কি হয় না গ্রেটার দ্যান 1 হয়, তাহলে অটোমেটিক্যালি আমরা x টু দি পাওয়ার n এর লিমিটিং ভ্যালু পাবো ডাজ নট এক্সিস্ট, এক্সিস্টই করবে না। এবার x ইকুয়ালস টু 1 এটা এখানে কোনো কেসই নয়, আমি তোমাকে বলতে পারি, কারণ আমরা যে কাজটা করছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর এক্সপ্যানশন। ভালো করে ভেবে দেখবে, আমরা করছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর এক্সপ্যানশন। আমরা যদি x এর জায়গাতে 1 বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n এর আবার এক্সপ্যানশন কি হবে, যদি n এর মান 1 হয় 2 টু দি পাওয়ার n 2 দেবে, যদি n এর মান 2 হয় 2 টু দি পাওয়ার n 4 দেবে, যদি n এর মান 3 হয় 2 টু দি পাওয়ার n 8 দেবে, যদি n এর মান 3/4 হয় ও একটা এমনি কোয়ান্টিটি দেবে। খেয়াল করে দেখো, 2 টু দি পাওয়ার 3/4, 8 তার আবার 1/4 রুট, একটা এমনি কোয়ান্টিটি দেবে। তাই x ইকুয়ালস টু 1 একে তুমি যে কোনো দিকে ফেলে দিতে পারো, ডাজ নট এক্সিস্টেও ফেলে দিতে পারো, এক্সিস্টেও ফেলে দিতে পারো। আর x ইকুয়ালস টু 1 হলে rn কিন্তু কোনোদিন 0 হবে না, এটা তুমি অ্যাসিওর থাকতে পারো। x ইকুয়ালস যদি 1 হয় rn কিন্তু কোনোদিন 0 হবে না। rn এর ভ্যালুটা দেখে নাও, x ইকুয়ালস যদি 1 হয় rn কিন্তু কোনোদিন 0 হবে না, কারণ তুমি লিমিটই নিতে পারছো না। লিমিটটা তো তুমি এখানে নিচ্ছ x এর গ্রাউন্ডে, তাই না? এগুলো তো বাউন্ডেড কোয়ান্টিটি, তোমরা তো আগের থিওরিটা করেছো, দেখেছো নিশ্চয়ই, এটা একটা বাউন্ডেড কোয়ান্টিটি, এটা একটা বাউন্ডেড কোয়ান্টিটি। এই যে পুরো লিমিট, এই লিমিটটা টোটালি কিন্তু ডিপেন্ড করে am এর উপরে। আমরা প্রুফ করে যখন দেখিয়েছি, আমরা বারবার একটা জিনিস দেখিয়েছি যে এই an এর লিমিটিং ভ্যালু 0। খেয়াল করে দেখো, আগের থিওরিটা মনে করলেই পেয়ে যাবে। আমরা বারবার দেখিয়েছি যে এই an এর লিমিটিং ভ্যালু কিন্তু 0।
আমরা দেখিয়েছি যে এই যে এন আমরা কনসিডার করছি দ্যাট ইজ দ্য এন, এর লিমিটিং ভ্যালু 0। এবং তার সাথে আমরা কি দেখিয়েছি, তার সাথে আমরা দেখিয়েছি যে এটা একটা বাউন্ডেড কোয়ান্টিটি, এটা একটা বাউন্ডেড কোয়ান্টিটি। দ্যাট ইজ একটা কোয়ান্টিটি তার লিমিট 0, এর লিমিট 0, তার সাথে দুটো বাউন্ডেড কোয়ান্টিটির গুণফল অবভিয়াসলি 0। তাহলে এই এক্স এর জায়গাতে যদি আমরা 1 বসাই তাহলে এন কত হয়ে যাবে, m into m minus 1 up to m minus n plus 1 by n minus 1 factorial, that is the n। যদি x এর জায়গাতে 1 বসাই তাহলে n টা হয়ে যাবে m minus 1 up to m minus n plus 1 by n minus 1 factorial। অটোমেটিক্যালি এর মধ্যে কোনো x থাকলো না, n এর লিমিটিং ভ্যালু 0 হবে না। তাহলে এই কেসটা আমরা এখান থেকে স্টাডি করে বলে দিতে পারি যে হ্যাঁ, যদি x এর মান 1 হয় আর n এর ভ্যালু কোনোদিন 0 হবে না, আর mod x যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে অটোমেটিক্যালি কোনোদিন তোমার r n এর ভ্যালু 0 হবে না। আর mod x গ্রেটার ইকুয়ালস টু 1 এর মধ্যে x ইকুয়ালস টু -1 কেসটাও কিন্তু চলে আসে, অবজার্ভ করলেই দেখতে পাবে। mod x গ্রেটার ইকুয়ালস টু 1 মানে দুটো জিনিস হয়, যদি x পজিটিভ হয় তাহলে x গ্রেটার দ্যান 1 হবে, আর x ইকুয়ালস টু 1 আসতে পারে। আর mod x গ্রেটার ইকুয়ালস টু 1 x নেগেটিভ হলে -x গ্রেটার ইকুয়ালস টু 1, দ্যাট ইজ x ওই যে -1 হচ্ছে এই কেসটাও কিন্তু এর মধ্যে চলে আসবে। দ্যাট ইজ mod x ইকুয়ালস টু 1 দুটো কেসকে কিন্তু নিয়ে নেয়। mod x ইকুয়ালস টু 1 এটা দিয়ে বোঝো তাহলে আরো ভালো বুঝতে পারবে, একটা লং ভিডিও হচ্ছে তো। mod x ইকুয়ালস টু 1 কিন্তু দুটো কেসকে নিয়ে নেয়, একটা হচ্ছে x ইকুয়ালস টু 1 কেও নিয়ে নেয়, একটা হচ্ছে x ইকুয়ালস টু -1 কেও নিয়ে নেয়। আমি প্রত্যেকটা স্টেপ গুছিয়ে লিখেছি যাতে তোমাদের অসুবিধা না হয়, তোমরা যে কোনো বইয়ে দেখবে এই প্রমাণটা গুছিয়ে পাবে না। mod x ইকুয়ালস টু 1, আমি এখানে যে কেসটা নিচ্ছি সেটার মানে আছে mod x গ্রেটার অর ইকুয়ালস টু 1, তাহলে দুটো কেস আসতে পারে, mod x গ্রেটার দ্যান 1 অর mod x ইকুয়ালস টু 1। দেখো mod x গ্রেটার দ্যান 1 এই কেসটাকে নিয়ে নিচ্ছে, mod x ইকুয়ালস টু 1 তাহলে x হচ্ছে 1 অথবা x মাইনাস 1, মিটে গেল, কোনো প্রবলেম নেই। ইন আইদার কেস 1 এর জন্য তো আমি দেখিয়ে দিলাম, 1 এর জন্য an এর মধ্যে কোনো x এর ফ্যাক্টরই থাকছে না, তার লিমিটিং ভ্যালু তুমি বের করতে পারবে না, তাহলে rn 0 নয়। আর mod x গ্রেটার দ্যান 1 আর x মাইনাস 1 হলে x টু দি পাওয়ার n এর লিমিটিং ভ্যালু এক্সিস্টই করে না, তাহলে rn এর লিমিটিং ভ্যালু 0 হওয়ার প্রশ্নই আসে না। তাহলে এই কেস দুটোকে আমরা একসাথে কম্বাইন্ড করেছি যে if mod x greater equals to 1 limit rn not equals to 0। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে এই 2 নম্বর সিরিজ যেটা আমরা এখানে লিখেছি, একবার দেখিয়ে দিই, এই যে শুরুতে আছে এই যে 2 নম্বর সিরিজ যেটা আমি লিখেছি তার কোনো অস্তিত্বই থাকবে না যদি mod x গ্রেটার দ্যান 1 হয়, এদের অস্তিত্বই থাকবে না। তার মানে আমরা যা কিছু কেস এখানে কনসিডার করব সেটা কিন্তু কার জন্য কনসিডার করব, mod x লেস দ্যান 1 এর জন্য এবং x গ্রেটার দ্যান 0, mod x গ্রেটার দ্যান 0 এর জন্য। ওকে, তাহলে আমরা যা কিছু কনসিডার করব কার জন্য, 0 লেস দ্যান mod x লেস দ্যান 1 এর জন্য। দ্যাট ইজ mod x এর মান 0 এর চেয়ে বড় হবে, 1 এর চেয়ে ছোট হবে। দেখো 0 এর থেকে বড় মানে আমরা সমস্ত এলিমেন্টগুলোকে কিন্তু কনসিডার করিনি, একটু খেয়াল করলেই দেখতে পাবে 0 এর থেকে বড় বলতে অ্যাকচুয়ালিও হোল্ড করছে mod x লেস দ্যান 1 এর জন্য, এটাও অ্যাকচুয়ালি হোল্ড করছে। আর অলরেডি আমরা একটা জিনিস এখানে দেখিয়েছি যে ওর ভ্যালুগুলোর এক্সিস্টেন্স আছে যদি -1 এর চেয়ে বড় হয়। ইন দ্যাট কেস আমরা এটাকে পুরো 0 লেস দ্যান mod x দিয়ে দিলাম, তাতে কোনো প্রবলেম নেই। তোমরা চাইলে ওই 0 লেস দ্যানটা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ 0 কেসটা আমরা এখানে একটু আলাদাভাবে করে দিই। তো যাই হোক, n আমাদের ছিল m-1 আপ টু m-n প্লাস 1 বাই n-1 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n। তাহলে n+1 কত হবে, m-1 আপ টু m-n বাই n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n+1। তাহলে ফর নন জিরো x আমরা বলতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মডিউলাস an+1 বাই মডিউলাস an। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমি এই n মডিউলাস an+1 বাই an-টাকে যদি ক্যালকুলেট করি তাহলে কি পাবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মডিউলাস m-n বাই n ফ্যাক্টোরিয়াল mod x। ওকে, একটু খেয়াল করে দেখবে, এটাকে যদি তুমি মনে মনে একটু ব্রেক করো তাহলে কি পাবে, মডিউলাসের মধ্যে পাবে m/n -1, তার সাথে বাইরে গুণ থাকবে mod x যেমন ছিল তেমনই থাকবে, একটু খেয়াল করলেই বুঝতে পারবে। ফর x নন জিরো আমি আগেই বলেছি একটা আলাদা কেস হবে, আর x ইকুয়ালস টু 0 ওটা ট্রিভিয়াল কেস হয়, তোমরা প্রত্যেকেই জানো যে ওটা ট্রিভিয়াল কেস হয়, ওটা আলাদা করে কিছু বলা লাগে না। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি মডিউলাস n+1 বাই মডিউলাস n। মডিউলাস n+1 তো তুমি এর মড নিলেই পেয়ে যাচ্ছ, আর মডিউলাস n তোমার বের করা আছে, তুমি খাতায় একটু রাফে ভাগ করে নাও,
তুমি পাবে, ভাগ করা লাগে না, একটু অবজার্ভ করলে একটা জিনিস দেখবে এর মধ্যেই কিন্তু এন ইনক্লুড হয়ে আছে। কিভাবে বলো তো? এম মাইনাস ওয়ান আপ টু এটা যাচ্ছে কত দূর, এম মাইনাস এন। এম মাইনাস এন এর আগের টার্মটা কি বলতো, একটু ভেবে দেখো তো, এই এম মাইনাস এন এর আগের টার্মটা কি, এম মাইনাস এন প্লাস ওয়ান আছে। এখানে আছে এন ফ্যাক্টোরিয়াল, এর আগের টার্মটা কি, একে আমরা কীভাবে লিখতে পারি, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন। এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে কীভাবে লিখতে পারি, এক্স গুণ এক্স টু দি পাওয়ার এন। তাহলে দেখো এন প্লাস ওয়ান সমান তুমি পাচ্ছ এ এন এম মাইনাস এন প্লাস ওয়ান অব্দি নিয়ে, তাহলে পড়ে থাকলো কত, এন ইন্টু এম মাইনাস এন। এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন এর মধ্যে চলে গেল, তাহলে এখানে পড়ে থাকলো এন, এখানে পড়ে থাকলো এক্স। তাহলে এন প্লাস ওয়ান বাই এন কত হলো, এম মাইনাস এন বাই এন গুণ এক্স। তাহলে তার মড ভ্যালু কত হলো, এটা। এবার খেয়াল করে দেখো, আমি যদি এটাকে মনে মনে একটু ক্যালকুলেট করি, তাহলে এই পার্টটা আসবে মডিউলাস অফ এম বাই এন মাইনাস ওয়ান গুণ মড এক্স। এটা আসবে মডিউলাস অফ এম বাই এন মাইনাস ওয়ান গুণ মড এক্স। এন টেন্স টু ইনফিনিটিতে ওয়ান বাই এন টেন্স টু জিরো, তাহলে মডিউলাস অফ এম বাই এন এটা হয়ে গেল জিরো। তাহলে পড়ে থাকলো কত মডের মধ্যে, অনলি মাইনাস ওয়ানের মড, সেটা কত প্লাস ওয়ান। আর বাইরে মডেক্স যেমন ছিল তেমন পড়ে রইলো। তাহলে এটা ওভারঅল হয়ে গেল মডেক্স, এবং আমি অলরেডি এটা যে কেসের আন্ডারে করছি সেটা হচ্ছে জিরো লেস দ্যান মডেক্স লেস দ্যান ওয়ান, এবং মডেক্সের ভ্যালু হচ্ছে লেস দ্যান ওয়ান। আমরা একটা থিওরি জানি, যদি কেউ না জানো এটা মনে রাখলেই যথেষ্ট। কোনো কেসে যদি এন প্লাস ওয়ান বাই এন এর মডিউলাস ভ্যালু লেস দ্যান ওয়ান হয়, তাহলে এন এর লিমিটিং ভ্যালু জিরো হয়। তাহলে এখানে মডিউলাস এন প্লাস ওয়ান বাই এন, দ্যাট ইজ মডিউলাস অফ এন প্লাস ওয়ান বাই এন এর লিমিটিং ভ্যালু হয়েছে লেস দ্যান ওয়ান, তাহলে অটোমেটিক্যালি এন এর লিমিটিং ভ্যালু জিরো। তাহলে আমরা একটা কেস পেয়ে গেলাম, এন এর লিমিটিং ভ্যালু হচ্ছে জিরো। আর যদি এক্স জিরো হয়, তোমার এন এর যে স্ট্রাকচার, এখানে যদি এক্স জিরো বসাও সেটা এমনিই জিরো হবে, তাহলে ওটা ট্রিভিয়াল কেস। ওকে, এবার আমরা বাকি দুটো পার্ট যে বাউন্ডেড সেই প্রুফটাতে কিন্তু যাচ্ছি। বাকি যে দুটো পার্ট বাউন্ডেড সেই প্রুফটাতে কিন্তু আমরা যাচ্ছি। যদি জিরো লেস দ্যান মড এক্স লেস দ্যান ওয়ান হয়, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এক্স এর মান জিরো থেকে ওয়ানের মধ্যে আছে, এটা তো ডেফিনেটলি বলতে পারি যদি এক্স পজিটিভ হয়। ওকে, নেগেটিভ হলে উল্টোটা ট্রু হবে। তাহলে অটোমেটিক্যালি দেখো এই চেন রুলটা কিন্তু ট্রু। তুমি বোথ সাইডে একটা থিটা দিয়ে গুণ করো, থিটা যেহেতু গ্রেটার দ্যান জিরো, আমরা এখানে যে থিটাগুলোকে নিই আমরা প্রত্যেকেই জানি যে থিটা কিন্তু গ্রেটার দ্যান জিরো, এটা নিয়ে কারোর কোনো ডাউট থাকার কথা নয়। আর মড এক্স লেস দ্যান ওয়ান, সেখান থেকে দুটো কেস আসতে পারে, একটা হচ্ছে এক্স লেস দ্যান ওয়ান, একটা হচ্ছে মাইনাস এক্স লেস দ্যান ওয়ান। থিটা গ্রেটার দ্যান জিরো, কোনো সন্দেহ নেই। তার মানে এই মড এক্স লেস দ্যান ওয়ান থেকে আমরা এমন একটা কেস নিতে পারি যে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে টোটাল সিস্টেমটা কিন্তু লাই করছে। তাহলে বোথ সাইডে যদি আমরা একটা থিটা দিয়ে গুণ করি, তাহলে কি পাবে, মাইনাস থিটা লেস দ্যান থিটা এক্স লেস দ্যান থিটা। এবার বোথ সাইডে একটা ওয়ান যোগ করে দাও, তাহলে দেখো এই চেন রুলটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাবে। এবং এটা আমার মনে হয় আগের প্রবলেমটাতেও করা আছে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যাদের বুঝতে অসুবিধা হয় এগুলো, তাদের জন্য একটা আলাদা টেকনিক আছে। টেকনিকটা এগুলো হচ্ছে মানে চুরি টেকনিক, কিন্তু বোঝা খুব সোজা। তুমি এই এক্সপ্রেশনটাকে কনসিডার করো, এই এক্সপ্রেশনটাকে কনসিডার করো, এটা যে ভ্যালিড কি ইনভ্যালিড যদি তুমি চেক করতে চাও, তুমি এই এক্সপ্রেশনটাকে কনসিডার করো। বোথ সাইড থেকে মানে টোটাল ইনইকুয়ালিটি থেকে ওয়ানটাকে বাদ দিয়ে দাও, তো টোটাল ইনইকুয়ালিটি থেকে ওয়ানটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি পাবে, মাইনাস ওয়ান লেস দ্যান থিটা এক্স লেস দ্যান ওয়ান। টোটাল ইনইকুয়ালিটি থেকে ওয়ানকে বাদ দিয়ে দাও, তাহলে পাবে মাইনাস থিটা লেস দ্যান থিটা এক্স লেস দ্যান থিটা। এবার থিটাটা তুলে নাও, তাহলে কি পাবে, মাইনাস ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান। দেখো তোমার এটাকে স্যাটিসফাই করলো কিনা। স্যাটিসফাই করছে, ডেফিনেটলি করছে। তাহলে আমরা এই যেটা লিখেছি এটা কিন্তু ভুল নয়, মানে কারোর বুঝতে অনেক সময় অসুবিধা হয়, আমি তাদের জন্যই টেকনিকটা বললাম। এখানে যেটা বলা আছে যে মড এক্স লেস দ্যান ওয়ান, তার মানে এক্স লেস দ্যান ওয়ান হতে পারে, আর মাইনাস এক্স লেস দ্যান ওয়ান হতে পারে। তার মানে আমরা এখান থেকে যদি একটু ট্যালি করি, তাহলে বোথ সাইডে ওয়ান বাদ দিয়ে দাও, থিটা ক্যান্সেল করে দাও, মাইনাস ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান, অলওয়েজ ওকে, নো প্রবলেম। তাহলে এখান থেকে আমরা একটা ইনইকুয়ালিটি নিয়ে নিচ্ছি, জিরো লেস দ্যান ওয়ান মাইনাস থিটা বাই ওয়ান প্লাস থিটা এক্স লেস দ্যান ওয়ান, দ্যাট ইজ ওয়ান মাইনাস থিটা বাই ওয়ান প্লাস থিটা এক্স জিরোর চেয়ে বড়, একের চেয়ে ছোট। তাহলে অটোমেটিক্যালি তার যত পাওয়ারই তুমি যাও না কেন সেটা লেস দ্যান ওয়ান হবে, দ্যাট ইজ ওয়ান মাইনাস থিটা বাই ওয়ান প্লাস থিটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সে অলওয়েজ জিরোর চেয়ে বড় এবং একের চেয়ে ছোট। তাহলে একটা পার্ট কিন্তু বাউন্ডেড হয়ে গেল। এবার আমরা অ্যানাদার পার্টটাকে নিয়ে ভাবছি। যে কোনো রিয়াল ভ্যালু এক্সের জন্য আমরা অলওয়েজ বলতে পারি মাইনাস মড এক্স লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু মড এক্স, এটা পৃথিবীর সবাই জানে।
যে কোনো এক্স এর রিয়াল ভ্যালু সে কিন্তু এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে। মাইনাস মড এক্স লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু মড এক্স, দ্যাট ইজ এক্স এর মডিউলাস ভ্যালু অলওয়েজ তার চেয়ে বড় হয় আর তার মডিউলাসের মাইনাস ভ্যালু অলওয়েজ তার চেয়ে ছোট হয়, সমানটা সেটা ট্রিভিয়াল কেস হতে পারে, কোনো প্রবলেম নেই। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, যেহেতু 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, তাহলে এই একই ঘটনা থিটা এক্স এর জন্যও ভ্যালিড হবে, এই একই ঘটনা থিটা এক্স এর জন্যও কিন্তু ভ্যালিড হবে, হতে বাধ্য। এই একই ঘটনা থিটা এক্স এর জন্যও ভ্যালিড হবে, কারণ এক্স একটা রিয়াল নাম্বার, থিটা এক্সও একটা রিয়াল নাম্বার, তাহলে একই ঘটনা থিটা এক্স এর জন্যও কিন্তু ভ্যালিড হবে। তার মানে আমরা বলতে পারি মাইনাস থিটা ইন্টু মড এক্স লেস ইকুয়ালস টু থিটা এক্স লেস ইকুয়ালস টু থিটা ইন্টু মড এক্স। তুমি এবার একটা প্রশ্ন করতে পারছো, থিটাটাকে আপনি মডের বাইরে কেন দিলেন? উপরের যে স্ট্রাকচার অনুযায়ী আপনি এটাকে লিখছেন, এই স্ট্রাকচার অনুযায়ী হওয়া এটা উচিত ছিল যে মাইনাস মডিউলাস থিটা এক্স লেস ইকুয়ালস টু থিটা এক্স লেস ইকুয়ালস টু মডিউলাস থিটা এক্স। আপনি যখন এখানে লিখলেন আপনি থিটাটাকে কিন্তু মডিউলাসের বাইরে দিলেন। কেন দিলেন? কারণ আমি তো জানি থিটা পজিটিভ, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। যদি আমি থিটার অ্যাকচুয়াল রেঞ্জটা না জানতাম তাহলে কিন্তু আমি দিতে পারতাম না, তাহলে বাস্তবে যে কোনো রিয়াল নাম্বারের জন্য এটাই ট্রু, দ্যাট ইজ এটাই হতো মাইনাস মডিউলাসের ভেতরে থিটা এক্স লেস ইকুয়ালস টু থিটা এক্স লেস ইকুয়ালস টু মডিউলাসের ভেতরে থিটা এক্স। বাট যেহেতু থিটা পজিটিভ তাই আমি ওকে মডের বাইরে নিয়ে আসতে পেরেছি, এক্স সম্বন্ধে আমি জানি না তাই এক্সকে আমি আনতে পারিনি। ওকে, কারণ আমি আপাতত জেনারেল কেসে এটাকে দেখেছি। এবার এই মাইনাস থিটা ইন্টু মড এক্স সে অলওয়েজ কিন্তু মড এক্সের চেয়ে বড়। কেন বড়? ওই একই ঘটনা, তুমি একটা ব্যাক ক্যালকুলেশন করে নাও, মাইনাস মাইনাস ক্যান্সেল করো, মড এক্সকে উঠিয়ে দাও, দেখো তোমার এই যে ক্রাইটেরিয়া সেটাকে স্যাটিসফাই করবে। ওকে, খেয়াল করে দেখো, থিটা লেস দ্যান 1, থিটা লেস দ্যান 1, তাহলে মাইনাস থিটা গ্রেটার দ্যান মাইনাস 1। এবার বোথ সাইডে তুমি একটা মড এক্স দিয়ে গুণ করো, এক্স পজিটিভ হোক নেগেটিভ হোক যে কোনো রিয়াল হোক, মড এক্স কিন্তু অলওয়েজ পজিটিভ, তাহলে ইনইকুয়ালিটি বদলাবে না। তাহলে কি হলো? মাইনাস থিটা ইন্টু মড এক্স গ্রেটার দ্যান মাইনাস মড এক্স। দেখো তোমার এই পোর্শনটা কিন্তু মিলে গিয়েছে, কোনো ডাউট থাকার কথা না। একই রকম এখানে থিটা ইন্টু মড এক্স লেস দ্যান মড এক্স, মড এক্সটা উঠিয়ে নাও, থিটা লেস দ্যান 1, দ্যাট ইজ এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলো। এবং পুরো চেনটাই আমরা লিখতে পেরেছি একটাই কারণে, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1 এর গ্রাউন্ড। এবার আমরা এখানে যে কেসের আন্ডারে পুরোটা স্টাডি করছি, 0 লেস দ্যান মড এক্স লেস দ্যান 1, কারণ আদারওয়াইজ সমস্ত কেসেও ইনভ্যালিড, আর এম স্পেসিফিক্যালি ন্যাচারাল নাম্বার হলে কী হয় সেটা আমরা আগে দেখিয়ে দিয়ে এসেছি। তাহলে এখানে যদি 0 লেস দ্যান মড এক্স লেস দ্যান 1 হয়, আমরা পরিষ্কার বলতে পারি 0 লেস দ্যান 1 মাইনাস মড এক্স লেস দ্যান 1 প্লাস থিটা এক্স লেস দ্যান 1 প্লাস মড এক্স। একই রকম তুমি জানতে চাইতে পারো কীভাবে হচ্ছে, ওই একই কেস তুমি করে দাও, 1 1 1 ক্যান্সেল করে দাও, তাহলে কি পাচ্ছ? দেখো উপরের এই ইনইকুয়ালিটিটা পাচ্ছ, মাইনাস মড এক্স লেস দ্যান থিটা এক্স লেস দ্যান মড এক্স। তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে তো একটা ইকুয়ালিটি ছিল, এখানে তো একটা ইকুয়ালিটি ছিল, এখানেও ইকুয়ালিটিটা থাকা উচিত, দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। সরি ইকুয়ালিটিটা এইটুকুতেই থাকবে, ওখানে থাকবে না। সরি, আমি ভুল বলেছি, এটা আমি আগে থেকে ডেফিনেটলি বলে দিচ্ছি, ভুল বলেছি। এখানে ইকুয়ালিটিটা আসছে কেন? এই যে এই দুটোতে ইকুয়ালিটি ছিল সেই জন্য। এখানে ইকুয়ালিটিটা নেই কেন? এখানে ইকুয়ালিটিটা নেই কেন? কারণ থিটা পিওরলি লেস দ্যান 1, থিটা ইকুয়ালস টু 1 নয়। আমি যেটা আছে একদম 100% ওকে আছে, কোনো চেঞ্জ করতে যাবে না। একটা লং ভিডিও করতে গেলে মাথা ঠিক থাকে না। ঠিক আছে, এখানে যেহেতু ইকুয়ালিটি আছে তাই এই তিনটেতে ইকুয়ালিটি আছে। এবার তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি এখানে ইনইকুয়ালিটি দিলেন, কোনো ইকুয়ালিটি নেই। কারণ দেখো মাইনাস মড এক্সটা লেস দ্যান মাইনাস থিটা ইন্টু মড এক্স, এটা লেস দ্যান অর ইকুয়ালস টু এটা, দ্যাট ইজ এরা দুজন কিন্তু ইকুয়াল হতে পারে, বাট এ তো পিওরলি ওদের চেয়ে ছোটো, তাই এখানে কিন্তু ইনইকুয়ালিটি আছে, এখানেও ইনইকুয়ালিটিই থাকবে। একই রকমভাবে এই যে এখানে মড এক্স গ্রেটার দ্যান দিস, এরা ইকুয়াল, কোনো প্রবলেম নেই, এরা ইকুয়াল হতে পারে, বাট এরা যদি সমানও হয় এ কিন্তু পিওরলি এদের চেয়ে বড়, কারণ এখানে স্ট্রিক্টলি ইনইকুয়ালিটি আছে, কারণ থিটা পিওরলি লেস দ্যান 1, তাই এখানেও কিন্তু এটা ইনইকুয়ালিটি থাকবে। আমি কোনো ইকুয়ালিটি আসবে না সেটাই তোমাদেরকে অ্যাসিওর করে দিলাম। এবার দেখো আমরা এখানে যে কেসটা করছি সেটা কার আন্ডারে? এম যে কোনো রিয়াল নাম্বার হতে পারে এক্সেপ্ট ন্যাচারাল নাম্বার। খেয়াল করে দেখো, যদি এমটা গ্রেটার দ্যান 1 হয় তাহলে আমরা কি বলতে পারি? এই যে 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, এটা পিওরলি লেস দ্যান 1 প্লাস মড এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1। ঠিক, কোনো অসুবিধা নেই।
যদি এমটা গ্রেটার দ্যান 1 হয় তাহলে m মাইনাস ওয়ানটা গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ যে পাওয়ারটা নিলাম সেটা পজিটিভ পাওয়ার নিলাম। পজিটিভ পাওয়ার নিলে ইনইকুয়ালিটির সাইনের কোনো পরিবর্তন কিন্তু আসে না বা আসতে পারে না। তাহলে 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান পিওরলি লেস দ্যান 1 প্লাস মড এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান। এবার যেহেতু মড এক্সটা লেস দ্যান 1 তাহলে 1 প্লাস মড এক্স লেস দ্যান 2, তাহলে এটা লেস দ্যান 2 টু দি পাওয়ার m মাইনাস ওয়ান তখনই যখন mটা পিওরলি গ্রেটার দ্যান 1। আর যদি mটা লেস দ্যান 1 হয় তাহলে কি হবে, m মাইনাস ওয়ানটা লেস দ্যান 0, দ্যাট ইজ আমরা যে পাওয়ারটা নিচ্ছি সেটা নেগেটিভের রেসপেক্টে নিচ্ছি, ইনইকুয়ালিটির সাইন কিন্তু এবার বদলে যাবে। ওকে, তার জন্য আমরা এবার এই পোর্শনটা থেকে নেব। তাহলে 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন দ্যাট কেস লেস দ্যান 1 মাইনাস মড এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান। মড এক্সের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে আছে। এটার ক্ষেত্রে আমরা ডেফিনেটলি বলে দিতে পারি এটা 2 টু দি পাওয়ার m মাইনাস ওয়ানের চেয়ে ছোট, বাট এটার ক্ষেত্রে আমরা ডেফিনেটলি বলতে না পারলেও এটা বলে দিতে পারি এ বাউন্ডেড, কারণ মড এক্স ইটসেলফ বাউন্ডেড। তাহলে 1 মাইনাস মড এক্স এটা গ্রেটার দ্যান 0 এবং বাউন্ডেড, দ্যাট ইজ এটা লেস দ্যান এটা। দ্যাট ইজ ইন আইদার কেস m যদি 1 না হয় 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান সে কিন্তু অলওয়েজ বাউন্ডেড, এটা আমরা বলে দিতে পারি। তাহলে পরিষ্কার এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম, এই যে Rn কে আমরা তিনটে পার্টে ব্রেক করলাম তার মধ্যে an এর লিমিটিং ভ্যালু হচ্ছে 0, পেয়েছো, কোনো ডাউট নেই। এই কোয়ান্টিটিটা বাউন্ডেড জাস্ট প্রমাণ করলাম, এই কোয়ান্টিটিটা বাউন্ডেড আমরা আগেই প্রমাণ করেছি, তার মানে Rn এর লিমিটিং ভ্যালু সেটা আলটিমেটলি হয়ে গেল কত, 0। ওকে, এই প্রমাণটা কিন্তু যথেষ্ট বড় তোমাদের জন্য, হ্যাঁ, কিন্তু পরীক্ষাতেও আসে। কিচ্ছু না, এখানে এটা লেস দ্যান এটা, আমি m মাইনাস ওয়ান পাওয়ার নিচ্ছি, m গ্রেটার দ্যান 1, m মাইনাস ওয়ান গ্রেটার দ্যান 0, পজিটিভ, ইনইকুয়ালিটি সাইন বজায় থাকলো, কোনো অসুবিধা নেই। m যদি লেস দ্যান 1 হয়, m মাইনাস ওয়ান লেস দ্যান 0, এখান থেকে নিলে ইনইকুয়ালিটি সাইনটা উল্টে যাবে, দ্যাট ইজ 1 প্লাস থিটা এক্সটা গ্রেটার দ্যান হবে, সেটা তো আমরা চাইছি না। আমরা দেখাতে চাইছি 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান কারোর চেয়ে ছোট, ও কার চেয়ে বড় সেটা জেনে তো আমার লাভ নেই। তার জন্য এবার আমরা এই সাইড থেকে নিলাম, লেফট সাইডটা থেকে নিলাম, তাহলে অটোমেটিক্যালি আমরা পেয়ে গেলাম এটা এর চেয়ে ছোট, যেখানে মড এক্স 0 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে 1 মাইনাস থিটা এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান সেও একটা ফাইনাইট ভ্যালু হোল্ড করবে, দ্যাট ইজ 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান একটা ফাইনাইট ভ্যালুর চেয়ে ছোট, দ্যাট ইজ ও বাউন্ডেড। তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারছি Rn এর লিমিটিং ভ্যালু 0, Rn এর লিমিটিং ভ্যালু 0 মানেই মডিউলাস Rn এর লিমিটিং ভ্যালু 0, মডিউলাস Rn এর লিমিটিং ভ্যালু 0 মানেই Rn এর লিমিটিং ভ্যালু 0। তার মানে যে সিরিজটা আমার ছিল সেটা ইনফাইনাইট এক্সটেনশন হবে এবং 1 প্লাস এক্স টু দি পাওয়ার m এ কনভার্স করবে ফর অল নন জিরো x বিলংস টু ওপেন ইন্টারভাল -1। দ্যাট ইজ দ্য সিরিজ 1 প্লাস mx প্লাস m ইন্টু m মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার আপ টু m মাইনাস 1 আপ টু m মাইনাস n প্লাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n প্লাস ডট ডট ডট, এটা 1 প্লাস x টু দি পাওয়ার m এ কনভার্স করবে ফর অল নন জিরো x বিলংস টু -1 1। জিরোর জন্য তো ওটা ট্রিভিয়াল কেস, ওটা আর কিছু বলার নেই, ঠিক আছে। তাহলে আমরা লিখে দিতে পারছি দিস ইকুয়ালস টু দিস ফর অল x বিলংস টু -1 1।